আসসালামু আলাইকুম। আজ ১৩ জুলাই ২০২৪। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি মাহির দায়ান। দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আচমকা চাকরি ছাড়ার আবেদন করলেন ৪ বিসিএস ক্যাডার, চলছে নানা কানাঘুষা। কোটা বিরোধীদের বিরুদ্ধে পুলিশের মামলা। মোদী সরকার টিকবে না, মন্তব্য মমতা ব্যানার্জির। এবার বিস্তারিত। বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তার চাকরি ছাড়ার আবেদন নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তারা কেন বিসিএস এর চাকরি ছেড়ে দিতে চান সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে বলছেন, আবেদ আলী গং কর্তৃক বিসিএস এর প্রশ্ন ফাঁসের ঘটনার পরপরই কেন এ ধরনের আবেদন করা হলো? তার মানে কোনো না কোনোভাবে কি তারা প্রশ্ন ফাঁসের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন? এ ধরনের প্রশ্ন উঠেছে এই ৪ বিসিএস ক্যাডারকে নিয়ে। মূলত এই কর্মকর্তারা সবাই শিক্ষা ক্যাডারে কর্মরত। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা চাকরির আবেদন করেছেন। সেখানে চাকরি হওয়া সাপেক্ষে তারা বিসিএস ক্যাডারের পদ ছাড়তে চান। সবশেষে ১১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক আবু হানিফের চাকরি ছাড়ার আবেদনের বিষয়টি জানানো হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে যোগদান করতে ইচ্ছুক। এর আগে ১০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা ৩টি অফিস আদেশে ৪ কর্মকর্তার চাকরি ছাড়ার আবেদনের বিষয়টি জানানো হয়। তারা হলেন বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক শিশির চন্দ্র পাইক, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের প্রভাষক খুরশিদ আলম, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলী ও রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক প্রিয়াঙ্কা সাহা। এর মধ্যে ৩ জন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগ দিতে চান, আর খুরশিদ আলম খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগ দিতে চান। এছাড়া ৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক মনিরুল ইসলামের চাকরি ছাড়ার আবেদনের বিষয়টি জানানো হয়। তিনিও বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দিতে চান। কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের উপর হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। শুক্রবার রাতে শাহবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান শাহবাগ থানায় এ মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল। সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাত পরিচয় ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিকাল ৪টার সময় স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনি জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন। তারা শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে সাধারণ জখম করেন। পরে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশের সিনিয়র কর্মকর্তারা ছাত্রদের বুঝিয়ে শুনিয়ে পুনরায় শাহবাগ মোড়ে ফিরিয়ে আনতে যায়। এ সময় বিএসএমএমইউ এর পাশে নিরাপদ স্থানে রাখা APC-24 ও ওয়াটার ক্যাননের চারদিকে ঘেরাও করে অনেক সংখ্যক আন্দোলনকারীরা উঠে উদ্দাম নৃত্য শুরু করেন। এতে বলা হয়েছে, তারা ওয়াটার ক্যানন চালককে গাড়ি থেকে জোর করে বের করার চেষ্টা ও গতিরোধ করেন। এর ফলে APC-25 এর সামনের 2টি SS স্ট্যান্ড, বনেটের উপরে বাম পাশে রেডিও অ্যান্টেনা এবং ডান পাশের পেছনের চাকার মার্চ গার্ড চলি এবং ওয়াটার ক্যাননের বাম পাশের লুকিং গ্লাস ভেঙে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেন। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ছাত্রদের অন্যান্য সিনিয়র স্যাররা বুঝিয়ে শুনিয়ে APC-25 ও ওয়াটার ক্যানন থেকে নামিয়ে আনেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তারা আরও ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে পানির বোতল, টেপ টেনিস বল ও ইটের টুকরা ছুঁড়ে মারেন। এতে অনেক পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হন। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলে উপস্থিত সব সিনিয়র কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে অজ্ঞাত পরিচয়ের ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বারডেম হাসপাতালের গেটের ব্যারিকেড ভেঙে পুলিশ সদস্যদের আহত করেন। তারা পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কটূক্তি করেন। বিবাদীরা বেআইনিভাবে জড়ো হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেন। তারা স্বেচ্ছায় আঘাত করেন, গতিরোধ, দাঙ্গা দমনকারী কর্তব্যরতদের প্রতি আক্রমণ ও বাধা দিয়ে ক্ষতি সাধন ও ভয়ভীতি দেখান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
বাংলা ব্লকেট নামে তারা সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালন করে আসছিলেন। এরপর হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের আদালতের পর বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সরকার। তারই অংশ হিসেবে ওই দিন বিকেলে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে এলে ঢাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা। এছাড়া কুমিল্লা ও চট্টগ্রামে পুলিশ তাদের ওপর হামলা করে, এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এবার ভারতের খবর। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট সরকারকে নড়বড়ে বলে আখ্যায়িত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এ সরকার বেশি দিন টিকবে না। শিল্পপতি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্তের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই গিয়েছেন মমতা। 12 জুলাই তিনি দেখা করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা উদ্ধব ঠাকুরের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন উদ্ধব পুত্র আদিত্যও। উদ্ধবের সঙ্গে দেখা করার পর মমতা যান শরদ পাওয়ারের বাড়িতে। উদ্ধবের বাড়িতে বৈঠকের পর মমতা বলেন, কেন্দ্রের এই সরকার স্থায়ী নয়, বেশি দিন চালাতেও পারবে না। মোদী সরকারকে এই দফায় সমর্থন দেওয়ার প্রধান মুখ তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এবং সংযুক্ত জনতা দলের নীতিশ কুমার। বিরোধীরা কটাক্ষ করে বলছেন, টিডিপি এবং জেডিইউ নামক দুটি ক্রাচের ওপর ভর করে দাঁড়িয়ে রয়েছে তৃতীয় মোদী সরকার। মমতার উদ্দেশ্যে প্রশ্ন ছিল, তিনি কি চন্দ্রবাবুদের ভাঙিয়ে আনার ইঙ্গিত করতে চাইছেন? জবাবে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, আমি কোনো ব্যক্তি সম্পর্কে মন্তব্য করব না, কারো বিরুদ্ধেও বলবো না, কারো পক্ষেও বলবো না। মমতা যখন হাত জোর করে এই জবাব দিচ্ছেন, তখন দেখা যায় উদ্ধব পুত্র আদিত্য তার পাশের চেয়ারে বসেই মিটিমিটি হাসছেন। তৃণমূল নেত্রী এও বলেন, খেলা শুরু হয়ে গিয়েছে, খেলা চলতে থাকবে। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। মমতা জানিয়েছেন, ওই ভোটে তিনি উদ্ধব শিবিরের হয়ে প্রচার করবেন। লোকসভা নির্বাচনে উদ্ধব শরদদের মহাজোট বিজেপিকে যেভাবে ধাক্কা দিয়েছে তারও প্রশংসা করেন মমতা। তার কথায়, উদ্ধবের হাত থেকে দলের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, তারপরেও তিনি সত্যিকারের বাঘের বাচ্চার মতো লড়াই করছেন। মুম্বাইয়ে গেলেও তিনি কেন কংগ্রেসের নেতাদের সঙ্গে দেখা করছেন না, সেই প্রশ্নের জবাবও দেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, মুম্বাইয়ে আগে কংগ্রেসের নেতা ছিলেন মুরলী দেওড়া, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন এখানকার কোনো কংগ্রেস নেতার সঙ্গেই আমার পরিচয় নেই। পাশাপাশি মমতা বলেন, বাংলার কংগ্রেস, সিপিএম এবং বিজেপি এক হয়ে লড়েছিল, তবে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া ঐক্যবদ্ধভাবে লড়াই করছে এবং করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিল্পপতি সজ্জন দিন্দলও তাকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে তিনি যেতে পারছেন না। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মুমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই জীবনে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হোক আদর্শে বিশ্বাস অথবা নিজের কাজের প্রতি বিশ্বাস। বিশ্বাস আপনাকে করতেই হবে। বিশ্বাস যদি নিখাদ হয় তাহলে অবশ্যই আপনার কাজও চমৎকার হবে। পৃথিবীতে যা কিছু দেখা যায় তাই কিন্তু সত্য নয়। এই ধরুন, মরীচিকা দেখা যায় দূর থেকে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা আসলে কিছুই না। অন্যদিকে নীল আকাশকে নীল মনে হচ্ছে, কিন্তু আসলে কি আকাশের রং নীল? আবার ধরুন, আপনি পিতৃত্ব অর্জন করেছেন, এটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে পৃথিবীর পরম সত্য। সুতরাং অবিশ্বাস করা হচ্ছে আপনার জীবনের একটা ব্যাধি। আর আপনি যদি বিশ্বাসকে মনের মধ্যে পোষণ করতে পারেন, বিশ্বাস সুদৃঢ় করে আপনার লক্ষ্যমানে এগিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনি বিজয়ী হবেন। ভালো থাকবেন। সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। যুক্তরাষ্ট্র নানা অজুহাতে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়ে আসলেও এবার মার্কিন 6 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। তাইওয়ানে অস্ত্র বিক্রি করার অভিযোগে মার্কিন ওই 6 অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ওই নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর আনাদোলুর। তাইওয়ানে অস্ত্র বিক্রির ঘটনায় যুক্তরাষ্ট্রের কঠোর নিন্দা জানিয়েছে চীন। তাইওয়ানে অস্ত্র বিক্রি করাকে চীন তার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে চরম হস্তক্ষেপ হিসেবে মনে করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন অস্ত্র বিক্রির ঘটনাকে বেইজিং তার এক চীন নীতির প্রতি যুক্তরাষ্ট্রের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হিসেবে মনে করে। নিষেধাজ্ঞার ফলে চীনে থাকা মার্কিন ওই অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের সম্পদ ও অর্থ বাজেয়াপ্ত করতে পারবে বেইজিং। এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এখন থেকে চীনের পাশাপাশি হংকং এবং ম্যাকাওয়ের ভিসা পাবেন না। 18 জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে অস্ত্র বাণিজ্য চুক্তি করে তাইওয়ান। 2021 সালে জো বাইডেন প্রেসিডেন্টের চেয়ারে বসার পর থেকে এ নিয়ে ওয়াশিংটন ও তাইপের মধ্যে 16টি অস্ত্র বিক্রির চুক্তি হয়।
এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। বাইডেন সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, কিভাবে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যায় এবং বন্দীদের বাড়িতে ফিরিয়ে আনতে পারি তার জন্য 6 সপ্তাহ আগে আমি একটি বিস্তৃত কাঠামো তৈরি করেছিলাম। এখনও কাজ বাকি আছে এবং এগুলো জটিল বিষয়, তবে ওই কাঠামোটিতে এখন ইসরায়েল এবং হামাস উভয়ই সম্মত হয়েছে। সমঝোতার দায়িত্ব দেয়া আমার টিম অগ্রগতি অর্জন করেছে এবং আমি এটি সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। জো বাইডেন মে মাসের শেষের দিকে প্রস্তাবিত প্রস্তাবের প্রতি হামাসের সর্বশেষ প্রতিক্রিয়ার পর গাজা সংঘাতের পক্ষগুলোর মধ্যে পরোক্ষ আলোচনার একটি নতুন দফা সম্ভব হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ৩ জুলাই বলেছে, তারা একটি বন্দি চুক্তির বিষয়ে হামাসের কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছে এবং এতে ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর কাজ চলছে। এর পরের দিন হামাস গাজার পরিস্থিতি সমাধানের উপায় সম্পর্কে মিশর, কাতার এবং তুরস্কের সাথে রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার আলোচনা পরামর্শের ঘোষণা দিয়েছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।